মাল্টিচোর আর তার সেই দাঁত ফাঁকা বান্ধবী মালচিরিমো জুটিটা একদম ফাটাফাটি। একদিকে মালচিরিমো দাঁত ফাঁকা বান্ধবী পেটে অনাগত সন্তান নিয়ে যেভাবে করে দিনরাত 24 ঘন্টা ষড়যন্ত্র করছে আর পরনিন্দা পরচর্চা করার ডিউটি করছে, সাথে তার যে হনুমান মার্কা স্বামী পাশে লেজ নাড়াচ্ছে আর লাফাচ্ছে। ওর স্বামীর মুখ মানে খুললেই বোঝা যাচ্ছে যে রুচির লেভেলটা একেবারেই পাতালে গিয়ে ঠেকেছে। তো আসলে কাকে দোষ দিবেন? মাল্টিপ্লাগ কিন্তু টাকার গন্ধ পেয়ে গেছে, যেখানেই টাকার গন্ধ সেখানেই মাল্টিপ্লাগ ইন হয়। তো যাই হোক, রাজ আর তার ভাই এরা এখনও কেন আইনের আশ্রয় নিচ্ছে না আমি সেটা বুঝতে পারছি না। তবে আমার কাছে আপনার ওই যে কিছু যে কল রেকর্ডিং সেটা শুনে আমার যতটুকু মনে হচ্ছে যে সমস্ত কিছুর পিছনে আইডিয়া এবং অনুপ্রেরণা হচ্ছে মাল্টিপ্লাগের, এবং মাল্টিপ্লাগের সাথে আরও কিছু মানুষ এখানে জড়িত। আর দেখবেন যে বেশ কিছু চ্যানেল থেকে কিন্তু রাজের বিরুদ্ধে কথা বলা হয়, সেই চ্যানেলগুলিও কিন্তু মাল্টিপ্লাগ নামিয়ে দিয়েছে। মাল্টিপ্লাগের প্ল্যানটা হচ্ছে প্রত্যেকটা চ্যানেল উপরে উঠে যাবে, হয়তো মাল্টিপ্লাগ সেখান থেকে কিছু টাকা ইনকাম অবশ্যই পায়। হ্যাঁ, যার কারণে মাল্টিপ্লাগ এদেরকে পিছনে লাগিয়ে দিচ্ছে। এখানে মাল্টিপ্লাগ কিন্তু এক ঢিলে দুই পাখি মারছে। একদিকে ওদেরকে বলছে যে তোদের চ্যানেল উপরে উঠে যাবে, দ্বিতীয় হচ্ছে ওর কার্যসিদ্ধি হচ্ছে, ওর স্বার্থসিদ্ধি হচ্ছে, যে ওর স্বামী যে কিনা এই রাজ, ও ভাবে নাই যে রাজ ওকে এত সহজে ছেড়ে দিবে, মানে ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, ঠিক আছে? সেইটা ও নিতে পারে নাই, ওর ইগোতে লাগছে। ও ভাবছিল ওর জামাইকে ছেড়ে দিবে, কিন্তু উল্টা যখন ওখান থেকে ব্যাপারটা আসছে ওর এটা নিতে পারে নাই, বুঝতে পারছেন? তো যার কারণে কিন্তু ও এই রাজের পিছনে বিভিন্ন মানুষকে লেলিয়ে দিয়েছে, এবং এটা সত্য না মিথ্যা আমার মনে হয় আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। ওইদিকে উগান্ডার হাতে কিন্তু বাবা টাইটেল দিয়ে কিন্তু আমাদেরকে, টাইটেল থাম্বনেল সব জায়গায় কিন্তু আমাদেরকে একদম হুমকি ধামকি চুমকি সব দিয়ে গেছে। কীরকম? সে আমাদেরকে বলে গেছে যে প্রতি মাসে সে মায়ের কাছে এসে 10 দিন থাকবে, কেউ তাকে আটকাতে পারবে না। আর এই বইন, আর এই ছাগলি, তোকে আটকানোর ঠেকা পড়ছে কার বলতো? তুই নিজেও ভালো করে জানিস যে তোকে আটকানো তো দূরের কথা, তোর জামাই এমনিতেই তোকে লাথি দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য পা বাড়িয়ে আছে। তো তুই জামাইয়ের ঘরে থাকতে পারবি না বেশি দিন। এইটা ঢাকার জন্যই তুই দর্শকদের সামনে এই হুমকি দিচ্ছিস যে তুই প্রতি মাসে 10 দিন এসে থাকবি। আর তুই খুব ভালো করেই জানিস, ঠিক আছে, যে তোর ওই আরিফের কাছে থাকার মেয়াদ কিন্তু শেষ হয়ে আসতেছে। তাই আগে ভাগেই তুই বাপের বাড়িতে এসে যে থাকবি সেই ব্যাপারে তুই দর্শকদেরকে আগেই একটা আগাম খবর দিয়ে যাচ্ছিস, সেটা আমরা জানি। এরপরে তুই আবার এটাও থাম্বনেইলে লিখছিস যে তুই না থাকলে নাকি তোর মাকে মানুষ ব্যবহার করে, তো তুই না থাকলে নাকি তোর মায়ের ক্ষতি হয়ে যায়। তো ভালো কথা, যে মাসে 30 দিনের মধ্যে সাবিনা 10 দিন এসে থাকবে ধরে নিলাম। তো এই 10 দিন না হয় ও বডিগার্ড বা মায়ের পাহারাদার হয়ে থাকলো, যে কোনোভাবেই যেন খুকির সাথে কথা বলতে না পারে। খুকি তো এখন নাইও বাড়িতে, তাই না? খুকি থাকে আলাদা। তো বাকি যে 20 দিন থাকলো, সেই 20 দিন তোর মাকে কে বাঁচাবে? যারা ব্যবহার করে তারা কি ওই 20 দিন ছেড়ে দিবে তোর মাকে? তো সেই 20 দিনের কথা কেন ভাবতেছিস না? তুই তো শুধু 10 দিন এসে থাকবি, 10 দিন তোর মাকে রক্ষা করবি, বাকি 20 দিন কে রক্ষা করবে? চাপাকে রেখে যাচ্ছিস সেই বডিগার্ড হিসাবে? চাপাও তো থাকবে না, চাপা তো তোর বাপের বাড়িতে থাকবে। আর তোর বড় ভাই ভাদাইম্মা তো তার বউয়ের সাথেই থাকবে। তাহলে এই 20 দিন তোর মাকে কে রক্ষা করবে সেটা কেন তুই চিন্তা করতেছিস না? আমার কথা হচ্ছে যে ওর যদি ওর মায়ের জন্য এত দরদ উতলিয়ে পড়ে, তাই না, তাহলে যদি ওর মাকে সত্যিই চায় যে কেউ যেন ওর মাকে ব্যবহার না করে, শুধু ওরা 3 বোন ব্যবহার করবে, তাহলে তো ওর বাপের বাড়ি ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ও এখান থেকে গেলেই পারে। ও কেন যাচ্ছে আবার 10 দিনের জন্য বা ওই বেটার ঘরে?
গিয়ে তো লাভ নাই। ও কিন্তু ওইখানে গিয়ে একদিনও থাকবে না, ও আবার নানি শ্বশুর বাড়িতে যাবে, শাশুড়ির বাড়িতে যাবে, আবার ও শ্বশুর বাড়িতে যাবে, তারপরে আবার এখানে চলে আসবে। ও কিন্তু বাড়িতেও বেশি দিন থাকবে না, কারণ ওর স্বামী ওকে থাকতে দেয় না। এই যে দেখলেন যে স্বামীরা কিন্তু বউ যখন কিছুদিন বাবার বাড়িতে যায়, তারপর যখন বউ ফিরে আসে, একটা যে উন্মাদনা থাকে বউ ফিরে আসার, বউকে না দেখলেও সন্তানকে দেখার আনন্দ। কিন্তু আপনারা খুব ভালো করেই দেখছেন যে সাবিনা বাচ্চা নিয়ে ঘরে ঢুকছে, তোমার বাবা কই, তোমার বাবা কই। আরিফ কিন্তু আগায়া আসে নাই বাচ্চা ধরতেও, বুঝতে পারছেন? এবং আরিফ কিন্তু ছিল বাড়িতে, সাবিনা বলতেছিল বারান্দানায় কোথায় বসা ছিল, আরিফ কিন্তু আসে নাই, বা আসলেও সাবিনা সেটা ধরে নাই, আমাদেরকে দেখায় নাই। তো যাই হোক, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে শুনবেন। এবং আমাকে যদি গালাগালি করতে মন চায় অবশ্যই গালাগালি করবেন কমেন্টে, আর যারা হচ্ছে ভালো বলবেন তারাও ভালো বলবেন প্লিজ। হ্যাঁ, খারাপ মন্দ দুইটা শোনার জন্য প্রস্তুত আছি। তো আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর জানি না আমার ভিডিওর অপেক্ষা করছেন কি না, কিন্তু আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা করছি। তো চলেন ভিডিওটা শুরু করি। লগিংয়ের নামে কি শুরু হয়েছে, মানে অডিও রেকর্ড ফাঁস হচ্ছে, মানে এদের সবার একেবারে নগ্ন চেহারা আমরা দেখতে পাচ্ছি। মাল্টিপ্লাগ কি অবস্থা চিন্তা করেছেন? তবে মাল্টিপ্লাগ অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি করতে গিয়ে ধরা পড়ে গেছে মাল্টিপ্লাগ। দেখেন কি সাজানো নাটক মাল্টিপ্লাগ। আর এই মানে যেটা আমি অডিও রেকর্ড থেকে শুনলাম যে মাল্টিপ্লাগ এই আফসানার সাথে ডিল করেছিল 1 সপ্তাহের জন্য একটা চুক্তিভিত্তিক বিয়ে হবে, তারপরে ওরা মিট করবে একজন আরেকজনের সাথে, তারপরে ওরা নেক্সট প্ল্যানে যাবে। তার মানে বুঝতে পারছেন তো যে এই যে মেয়েটা হচ্ছে আপনার আফসানার সাথে মাল্টিপ্লাগের আমার মনে হয় ভিউয়ার্স ছিল, সেইখান থেকে মাল্টিপ্লাগ এত বড় নাটক শুরু করছে। আর এই যে ব্রেকআপ পার্টিটা আমার কাছে এখন একদম পরিষ্কার হয়েছে, এই যে ব্রেকআপ পার্টির অনুষ্ঠানটা করলো, এটা কিন্তু ওর নিজের ডিভোর্সের জন্য করে নাই, এইটা ছিল রাজ আর আফসানার ব্রেকআপ পার্টির অনুষ্ঠান, বুঝতে পারছেন? আর তারপরে কিন্তু ওর নাচানাচিটা করছে, নিজের ব্রেকআপ পার্টির নাচানাচি এটা ছিল না। তো যাই হোক, মাল্টিপ্লাগ ভাবছিল পিছন থেকে খেলবে, কিন্তু দেখেন এখন কিন্তু ওর পর্দা ফাঁস হয়ে গেছে। ও আসলে কি করছে জানেন? আইন হাতে নিয়ে খেলছে। হ্যাঁ, তো ওই যে এখন সময়ের অপেক্ষা, যে যদি এই রাজ যদি এখন ওর নামে মামলা মোকদ্দমা করে প্রতারণার, দুইটার নামেই কিন্তু করতে পারে, করলে কিন্তু সব ফাঁস হয়ে যাবে। এই পর্যন্ত আমি অডিও রেকর্ড থেকে যা শুনছি, এরপরে আর কি কাহিনী বের হবে সেটা আমি জানি না, তারপরে বাট এই পর্যন্ত আমি যা রেকর্ডিং শুনলাম তা থেকে পরিষ্কার বোঝা গেছে যে মাল্টিপ্লাগ একটা খেলোয়াড়, এবং সে কিন্তু আইন নিয়ে খেলছে, বুঝতে পারছেন? আইন নিয়ে খেলছে সে। তো এইটার জন্য ওর কিন্তু অনেক বড় বিপদ উপস্থিত হবে। দেখেন এই যে কী নাম যেন এটা, মাল্টিপ্লাগ আর মাল্টিপ্লাগের যে দাঁতফাঁকা বান্ধবী আর তার যে হনুমান মার্কা স্বামী, এরা দুইজন কাকে নিয়ে আসছে? এরা হচ্ছে আপনার ওই আফসানাকে ক্যামেরার সামনে নিয়ে আসছে, মানে ওদের চ্যানেলে নিয়ে আসছে। কিন্তু এমন একটা ভাবধাব দেখাচ্ছে যে ওরা অপু বিশ্বাস আর বুবলিকে মনে হয় ওদের চ্যানেলে ইন্টারভিউ দিতে নিয়ে আসছে। তো ওরা তো বুঝতেই পারে নাই যে একটা মিথ্যাবাদীকে নিয়ে আসছে, ওর যে কল রেকর্ডে সব বের হয়ে গেছে, সেটা কিন্তু দাঁতফাঁকা রিমো আর তার হনুমান স্বামী বুঝতে পারতেছে না। তারা তো লাফালাফি করছে, কি খুশি, তারা অপু বিশ্বাস বুবলিকে নিয়ে এসে সমস্ত কিছু ফাঁস করে দিছে। হ্যাঁ, খান সাহেবের সমস্ত তথ্য ফাঁস করে দিছে, কিন্তু আসল তথ্য তো ওইদিকে আর কল রেকর্ডিং ছেড়ে দিচ্ছে হচ্ছে আপনার রাজ। দেখেন, আমি কিন্তু প্রথম থেকেই বলছিলাম যে মেয়েটাকে ভদ্র মার্জিত পোশাক পরা, কাপড় চোপড় রুচিসম্মত, বড়দেরকে সম্মান দিয়ে কথা বলে। হ্যাঁ, কিন্তু একবারও কিন্তু ভাবি নাই যে এই মেয়েটা প্রতারক। হ্যাঁ, এই মেয়েটা মাল্টিপ্লাগের মতো ছোট জাতের না, মানে ছোট জাতের ফ্যামিলি থেকে আসে নাই, এটুকু আমি বলছি প্রথম থেকেই। চিন্তা করে দেখেন যে এই মেয়ের বিবাহিত আগের স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয় নাই, সেই ঘরে তার একটা 7-8 বছরের বাচ্চা আছে।
তো একটা মেয়ে তার স্বামী থাকার অবস্থায় সেই স্বামীকে সে ডিভোর্স না দিয়ে সে কি করে রাজের সাথে বিয়ে করে, এটা কিন্তু এক ধরনের প্রতারণা, তাই না? এটা কিন্তু জঘন্য অপরাধ। এখন সে অন ক্যামেরায় এসে সাধু সেজে বলছে যে তার নাকি আগের বিয়েটা মাত্র 4-5 দিন সে সংসার করেছে, তাহলে বাচ্চা আসবে কোত্থেকে? অথচ রাজ কিন্তু কল রেকর্ডিং ফাঁস করে দিছে। এই যে আফসানার স্বামীর সঙ্গে রাজের কিন্তু ফোনে কথা হয়েছে এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে ওর স্বামী মানে এই আফসানার স্বামী কিন্তু বলে দিয়েছে যে তার ঘরে একটা সন্তান আছে। আর যেদিন বিয়ে হয়েছে আফসানার সেদিন নাকি আফসানার যে স্বামী সে নাকি ওদের যে গাড়ি দিয়ে যেই গাড়ি দিয়ে ওরা ফিরছে সেই গাড়ির পিছন পিছন নাকি এই আফসানার স্বামীও নাকি গাড়ি চালাচ্ছিল আর কাঁদতে কাঁদতে বউয়ের পিছ আসছিল। কিন্তু আমি বুঝলাম না যে যদি সে তার ওয়াইফকে চাইতই যে তার ওয়াইফের সাথে যেন আরেকটা পুরুষের বিয়ে না হয়, কোন পুরুষ মানুষ একটা বউয়ের মানে তার নিজের বউয়ের অন্য বেটার সাথে বিয়ে হয়ে যাচ্ছে এবং তারপরে সে পিছন পিছন গাড়ি নিয়ে আসছে, তার আবেগ ভেসে যাচ্ছে, তারপরে আবার এই জামাইকে ছেড়ে সে আবার ওই ঘরে আসছে, সেই স্বামী কিছুই করলো না, কিছুই করলো না। আপনাদের কাছে এটাকে একটু কেমন নাটক নাটক মনে হচ্ছে না? কোনো চক্রান্ত মনে হচ্ছে না? কোনো কিছু তো মনে হচ্ছে। জানি না যে এই চক্রান্ত মাল্টিপ্লাগ আর রাজ দুজন মিলেই করছে কিনা টাকার জন্য, সেটাও কিন্তু আমরা জানি না। তো এরা যে পরিমাণে নাটক করতেছে, আমার আসলে এই নাটকের মধ্যে আমি জড়াতে চাচ্ছি না, কারণ এগুলো আসলে খুব নোংরামি হয়ে যাচ্ছে, যেটা আমি বলছি। হ্যাঁ, এবং মাল্টিপ্লাগের ব্যাপারটা যে মাল্টিপ্লাগ টাকার গন্ধ পেয়ে যে যা শুরু করছে সেটাও কিন্তু ঠিক না। তো যাই হোক, যেটা বলছিলাম যে রাজের ভিডিও থেকে যতটুকু বুঝলাম যে এই মেয়ের 7-8 বছরের একটা সন্তান আছে এবং তার আগের স্বামীকে সে তালাক দেয় নাই, না দিয়ে সে রাজকে বিয়ে করছে এবং সে কিন্তু রাজের বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধ কিন্তু বলতে পারে নাই, ব্লেম করতে পারে নাই। শুধুমাত্র এইটুকুই যে রাজের বাবা মা, রাজের ভাই প্রতারক, তারা বলেছিল যে তাদের যে কী বলে এটাকে, নারায়ণগঞ্জে যে বাসাটা আছে সেটা ওদের নিজের বাসা, ওদের জায়গা জমিন আছে, এগুলি সব মিথ্যা। আচ্ছা, দুইটা জিনিস কি এক ধরনের প্রতারণা আপনাদের মনে হয় বলেন তো? একটা হচ্ছে ঢপ, আরেকটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স, তাই না? এই যে জমি আছে নাই, হ্যাঁ, এটা কিন্তু ওই রকম লেভেলের প্রতারণা না, যেটা কিনা স্বামী থাকা অবস্থায় বাচ্চা থাকা অবস্থায় আরেকটা বিয়ে করা, সেটা যেরকম অপরাধ, আর জায়গা জমিনের ব্যাপারটা কিন্তু সেরকম অপরাধ না। মানে নাটক তো কম দেখি নাই, কিন্তু এইরকম নাটক কিন্তু এরকম জটলা পাকা নাটক কিন্তু খুবই কম দেখছি আমি। এই যে দেখেন, রাজের সাথে মাল্টিপ্লাগের মামলা চলতেছে, সেখানে মাল্টিপ্লাগ কিন্তু কয়েক লাখ টাকার মহারণা দাবি করে বসছে। সেই ঝামেলা মিটতে না মিটতেই দ্বিতীয় নম্বর আইটেম আফসানা, সেও এসে হাজির। সে বলছিল, তার মামা বলছিল যে সে মেয়েটা সংসার করবে না, তবে মরণার টাকা সে ছেড়ে দিছে। কিন্তু আফসানা কিন্তু ওই রিমোর ভিডিওতে চ্যানেলে এসে কিন্তু বলছে সে 2 লাখ টাকা ছাড়বে না, সে 2 লাখ টাকা ডিমান্ড করতেছে। তো চারদিকে যখন আপনার লাখ লাখ টাকার মহারণার মানে সেঞ্চুরি ওর মাথার উপরে ঝুলতেছে, রাজের মাথার উপরে, এই ঋণের সাগরে ডুবে থাকা লোক, মানে 4 লাখ টাকা যাকে দিতে হবে 2 বউকে, সে আবার নাকি নতুন করে মেয়ে দেখতে যাচ্ছে, আবার নাকি নতুন বিয়ের সানাই বাজানোর প্রস্তুতি নিচ্ছে। ভাবা যায়? ভাবা যায় এগুলো? হ্যাঁ, মানে এর মাথায় কি মগজ আছে নাকি গোবরে ভরা? ভাই, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম মানে এক হাঁটু কাদা থেকে পা না তুলে আরেকটা নোংরা ডোভায় চাপ দেয়? কে করে ভাই? হ্যাঁ, মানে ও কি বিয়ে করছে, মানে ও কি বিয়ে করতে বসছে নাকি মহারানার শোরুম করছে যে একজন করে আসো, 2 দিন আমার সঙ্গে থাকো, তারপরে মহারণা দিব 2 লাখ টাকা, এরকম কিছু কি? তাহলে তো অনেক মেয়ের লাইন লেগে যাবে, অনেক মেয়ে ওর কি বিয়ে করতে রাজি হবে। হ্যাঁ, এরকম বহু মেয়ে নাটক করে, দেখেন না?
কাপড় ব্লগ করে, যে অনেকেই নাটক করে এরকম। তো এটা আসলে একটা ভিউ কামানোর ধান্দা হয়ে গেছে। আর আমার তো এখন কেন জানি মনে হচ্ছে এইসব দেখে যে পুরো গেম প্ল্যানটাই হচ্ছে এই মাল্টিপ্লাগ আর রাজ দুজন মিলেই করে থাকতে পারে টাকার জন্য। হ্যাঁ, ওরা টাকার গন্ধ পেয়ে গেছে। হ্যাঁ, না হয় আপনারা আমাকে বলেন যে মাল্টিপ্লাগের সাথে ওর সম্পর্ক শেষ 3 মাসের মধ্যেই ও এই মেয়েকে বিয়ে করলো, এই মেয়ের স্বামী থাকা অবস্থায় এই মেয়ে একে বিয়ে করলো। কেমন জটিল সমস্ত কিছু। মাত্র কয়েকদিন এর সাথে সংসার করছে, 1 মাসের মধ্যে এই মেয়ে মনে হয় এদের বাসায় 4-5 দিন বা 5-6 দিন কদিন ছিল, ঠিক আছে? তো সেখানে মানে কি করে সম্ভব বলেন তো? আমার কাছে একটা মনে হচ্ছে না। তো যাই হোক, আফসানা আবার সে বারবার বলছে আফসানা তার সাথে প্রতারণা করেছে, কেন আগে বলে না ও বিবাহিত? আরে বলদ, দায়িত্বটা কি শুধু ওই মেয়ের ছিল? মানে যে বিয়ে করবে তার এটা দেখার দায়িত্ব না যে একটা মেয়ে, আমি একটা মেয়েকে বিয়ে করতেছি, হ্যাঁ আমি অলরেডি ধোঁকা খাইছি এতগুলি, তার মধ্যে আমার আগের বিয়েটা এরকম নড়বড়ে ছিল, এই আগের মেয়েটা সাংসারিক ছিল না, তাহলে আমি যে একটা মেয়েকে বিয়ে করতেছি সেই মেয়েটাকে আমি খোঁজখবর নিব সেই মেয়েটা আসলে কেমন, সাংসারিক কিনা, এর আগে বাচ্চা কাচ্চা হয়েছে কিনা। আরে বাবা, আমি কোনো কিছুই আগে পরে দেখলাম না, আমি হুট করে বিয়ে করে ফেললাম। এবার আমি রাজের উদ্দেশ্যে বলতে চাই যে রাজ যদি মনে করে যে এটা সাজানো নাটক না, এটা আসলেই সত্যি ঘটনা, তার সাথে এরকম প্রতারণা হয়েছে, তাহলে রাজ এই ক্যামেরায় এসে ভিডিও খেলাধুলা না করে, আমার মনে হয় যেহেতু ওর কাছে প্রমাণ আছে, কল রেকর্ডিং আছে, এবং ও জানে যে আফসানার আগের স্বামী সন্তান ছিল, সেটা গোপন করে আফসানা আবার একে বিয়ে করছে, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। রাজ চাইলে কিন্তু এখন আফসানার নামে জালিয়াতি আর প্রতারণার মামলা ঠুকে দিতে পারে। উল্টা আফসানা 2 লাখ টাকা দাবি করতেছে কোন উদ্দেশ্যে? আফসানা উল্টা জেল খাটবে এবং মানহানির মামলা করলেও কিন্তু এ টাকা পয়সা পেতে পারে যদি সত্যি হয় এবং এর কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে। আমি কিন্তু কথাগুলো বলতেছি এই আজকে যা আমি দেখলাম ইউটিউবে তার উপর ভিত্তি করে, কালকে কি আসবে সেটা কিন্তু আমি জানি না, ঠিক আছে? আর একই সাথে এই যে জঘন্য অপরাধের পিছনের যে মূল হোতা, যেটা আমি একটুখানি রেকর্ডিংয়ে মাল্টিপ্লাগের গলার ভয়েসটা শুনলাম, মাল্টিপ্লাগকেও কিন্তু এই প্রতারণার মামলায় টেনে হিচড়ে জেলে ভরা সম্ভব। হ্যাঁ, যদি রাজ সত্যিই মনে করে যে সে আসলে প্রতারণার শিকার, তাহলে অবশ্যই সে যেন আইনি লড়াইয়ে যায়, একটা ভালো কোনো উকিল ধরে যেন আইনি লড়াইয়ে যায়। হ্যাঁ, ও কিন্তু আর যদি মনে করে যে কন্টেন্টের জন্য শুধু আমি এটা করব, তাহলে আমি মনে করি দর্শকদের আবেগ নিয়ে না খেলাই ভালো। এটা কিন্তু আরেক ধরনের প্রতারণা। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে বিয়েটা কোনো ছেলে খেলা না যে আমি যখন খুশি যাকে খুশি বিয়ে করে ফেলবো, এটাই কন্টেন্ট, লোকজন অনেক দেখবে, আমার অনেক টাকা হবে, আমি একটা বাড়ি করব। প্রতারণার উপরে কোনো কিছু টিকে থাকে না, সব কিছু কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়। সেই জন্য সৎপথ অবলম্বন করাটা কিন্তু খুব জরুরি। এই উগান্ডার হাতি কিন্তু যেই আগুনটা নিভে গেছিল সেটাকে কিন্তু আবার জ্বালিয়ে দিয়ে গেল। কিভাবে? সে একটা কমেন্টে রিপ্লাই দিয়েছে, কারণ অনেকেই ওকে বলছিল যে এতদিন ধরে দর্শকরা যা বলছিল যে আপনি আপনার মাকে পাহারা দিতে আসছেন যাতে খুকির সাথে না মিশে, সেই কথাটা সত্যি আজকে আপনার থাম্বনেইল দেখে সেটা বুঝলাম। তো রিপ্লাই কি দিয়েছে এই উগান্ডার হাতি? সে লিখছে, খুকির সাথে আমার মা মিশে না, সে যেটা বলে বানিয়ে বলে, টুপটাপ কিছু প্রশ্ন করে সেটার উত্তর দেয়, তাছাড়া আমি এখন পর্যন্ত একবারও বলিনি মা তুমি খুকির সাথে কথা বলবা না, তার যদি বলতে ইচ্ছা করে বলবে, তার ছেলের বউ, তাতে আমার কোনো সমস্যা নাই, বাকিদের আছে আমি জানি, সেটা জেনেও যদি মা কথা বলে আমার অন্তত কিছু করার নেই, বুঝতে পারছো আপু? হ্যাঁ, কিন্তু এইটুকু জানি মা খুকির সাথে কথা বলে না ও কারণে। কমেন্টটা সবাই শুনলেন, কি বুঝলেন? এই মহিলা উগান্ডার হাতি আর তার যে বাকি দুই হাতির মতো বোন, এরা মহা পরিকল্পনা সাজিয়েছে। এদের মূল উদ্দেশ্য একটাই, কমন উদ্দেশ্য, সেটা হচ্ছে খুকি যেন তার মা মানে খুকির শাশুড়ির সাথে যেন মিশতে না পারে। তো আমার কথা হচ্ছে যে
মানে মানে এগুলি কি বলবো, অকাল কুষাণ্ড বলবো, অপদার্থ বলবো, যে খুকি যদি তার শাশুড়ির সাথে না মিশে বা কথা না বলে তাতে কি খুকির একটা চুলও বাঁকা যাবে? শাশুড়ির সাথে কথা না বললে খুকির কি যাবে আসবে আমি এটাই বুঝতে পারছি না। যেখানে সাবিনা শ্বশুরবাড়িতে যায় না, বছরের পর বছর ও বাবার বাড়িতেই পড়ে থাকে, এতেই যদি কিছু না হয়, তারপরে চ্যাপাও বেশিরভাগ টাইম বাবার বাড়িতে থাকে, শাশুড়ির সাথে কথা বলে তো বলে না, তাই না? ওরা এমন একটা ভাব দেখাচ্ছে যে খুকি যদি ওর মার সাথে কথা বলে তাহলে খুকি বিশাল রাজত্ব পেয়ে যাবে। মানে কতটা বুদ্ধ এরা হতে পারে, এরা মানে কি বলবো, এটা কি কিসের জন্য এরা দৌড়াচ্ছে চোখ বন্ধ করে আমি বুঝলাম না। খুকি অলরেডি ওদের লাইফ থেকে অনেক দূরে, খুকি কিন্তু নিজের মতো করে আছে, খুকি নিজের বাচ্চাদের পড়াশোনা নিয়ে নিজের সংসার নিয়ে আছে। কিন্তু এই মানে এই উগান্ডার হাতি এরা তো আবার অন্যের সংসার নিয়ে পড়ে থাকে, পড়েও আছে। দেখেন সে বাড়িতে গিয়ে পড়ে আছে, খুকি যেন তার মার সাথে কথা না বলে, এবং কিভাবে করে খুকির সাথে আর তার মায়ের সাথে সম্পর্কটা আরও নষ্ট করা যায় এতদিন ধরে কিন্তু সেই চেষ্টাতেই সে ছিল। তো সেই চেষ্টাতে থেকে থেকে তার যে সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে সেই চিন্তা তার নাই। কি হবে, ওরও কিছু যাবে আসবে না ওর সংসার নষ্ট হয়ে গেলে, কারণ ওর উদ্দেশ্য ইনকাম। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে ক্ষতি কিন্তু কারোই হবে না, ক্ষতি যদি কিছু হয় তাহলে ওর মায়েরই হবে, কারণ ও মা বাড়িতে থাকে একা। আর এই 3 লোভী বোন মায়ের কাছে যায় শুধুমাত্র মাকে ব্যবহার করতে, স্বার্থে, আর কিছু না। আর এই যে উগান্ডার হাতি যে এই যে বারবার এসে বলে গেল যে 10 দিন বাপের বাড়ি পাহারা দিবে যাতে তার মাকে কেউ ব্যবহার করতে না পারে। তো এই যে 10 দিন এসে যে ও বডিগার্ডের ডিউটি দিবে, তো বাকি 20 দিন ওর মাকে কে পাহারা দিবে বলেন তো? হ্যাঁ, আমার তো মনে হয় রুটিন ভিত্তিক ওদের আসা উচিত যে 10 দিন সাবিনা থাকবে, 10 দিন মিম থাকবে, আর 10 দিন তিশা থাকবে। তাহলেই ওর মাকে আর অন্য কেউ ব্যবহার করার সুযোগ পেল না, কারণ এই 30 দিনই ওরা 3 বোন মাকে ব্যবহার করবে, তাই না? মাকে দিয়ে রান্না বান্না করাবে, মাকে দিয়ে ঘরের সব কাজ করাবে, মা ভর্তা করবে, মা সকালে উঠে নাস্তা বানাবে, ওদের জামাইদের জন্য খাবার রেডি করবে। হ্যাঁ, তো তাহলে আর অন্য কারোর সুযোগ থাকবে না, সেটা করুক, এটা খুবই ভালো বুদ্ধি আমি মনে করি, এবং এটা করা উচিত। ইতিহাস সাক্ষী যে যারা দিনরাত অন্যের ঘর ভাঙার চিন্তায় মগ্ন থাকে, অন্যের সুখ দেখে যাদের মানে জলে, তারা কিন্তু নিজেদের ঘর কোনো দিন টিকিয়ে রাখতে পারে না। ওই যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তা আমরা কিন্তু উগান্ডার হাতিকে দেখছি যে জামাইয়ের লাথি খেয়ে খেয়ে বাপের বাড়িতে কিন্তু তাকে স্থায়ী ঠিকানা জন্য রেডি হইতে হচ্ছে। ওদিকে মাল্টিপ্লাগেরও একই অবস্থা, নিজের সংসারে টিকতে না পেরে সে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর ওইখানে যে মুফতি মাহিনুর, সেও কিন্তু ওইখানে বসে বসে দিন রাত সে মালা জপতেছে যে কিভাবে তার ভাইয়ের সংসারটা ধ্বংস করা যায়। যে কুৎসিত খেলায় সে মেতেছে, দেখার বিষয় যে সাবিনা আর মাল্টিপ্লাগের দশা তিশার কখন হয়। তিশার কিন্তু এই শিক্ষাটা পাওয়া খুব জরুরি যে সে অন্যের জন্য, তারই নিজের ছোট ভাইয়ের জন্য সে কিন্তু গর্ত করার চেষ্টা করতেছে। মানে কতটা হিংস্র একটা মানুষ হতে পারে। এই যে সাবিনা কমেন্টের রিপ্লাইয়ে বলল যে খুকি নাকি বানিয়ে কথা বলে। এখন এই কমেন্টটা যদি খুকি দেখে আর এর জবাবে খুকি যদি একটা পাল্টা ভিডিও দেয়, সে কি কোনো ভুল করবে? একদমই না। যখনই খুকি মূল মানে ভিডিওটা করবে তখনই কিন্তু এই তিশা পরিবারের কিছু চামচা দালাল আছে, এরা কমেন্ট বক্সে এসে ঘিউ ঘিউ শুরু করবে যে খুকি আবার খোঁচাচ্ছে বা খুকি প্রথম শুরু করেছে। মানে এরা না অন্ধ, খোঁচানোটা কে শুরু করে এটা কিন্তু ওরা জানে, কিন্তু ওরা স্বীকার করবে না। ওরা হচ্ছে খুকির অ্যান্টিতে, ওদের খুকিকে দেখলে গা জ্বলে। বললাম না, এরা হচ্ছে অতৃপ্ত ননদ, যারা ভাবির মানে ভাইয়ের সংসারে টিকতে পারে নাই, যার কারণে এদের খুকিকে এত অপছন্দ। খুকিকে বলবো যে কোনো পাবলিক কাদা ছোড়াছড়ি না করে একেবারে খুকির উচিত এখন সরাসরি খুকির শাশুড়িকে ফোন দেওয়া এবং জিজ্ঞেস করা যে আপনার মেয়ে বলেছে যে
আমি নাকি বানিয়ে কথা বলি, আর আপনি নাকি আমার সাথে মিশতে চান না। তো আপনি যদি আমার সাথে মিশতে না চান, আর আমি যদি বানিয়ে বানিয়ে আপনার সাথে কথা বলি, তাহলে সেটা আপনি আমাকে সামনাসামনি কেন বললেন না? আপনি আমাকে ফোন করে বলতে পারতেন। কিন্তু আপনি আপনার মেয়েকে জানিয়েছেন, এবং আপনার মেয়ে সাবিনা কমেন্ট বক্সে গিয়ে সেগুলো পাবলিককে সোশ্যালি বলছে। এবং দ্বিতীয় খুকির বলা উচিত যে আপনি আমাকে বলছেন যে সোশ্যাল মিডিয়ায় গিয়ে পরিবার নিয়ে কোনো ভিডিও করো না, কোনো ঝামেলা করো না। তাহলে আপনার যে মেয়ে, এই উগান্ডার হাতি, এই যে দিনরাত কমেন্ট বক্সে খোঁচাচ্ছে, আগুন লাগানোর চেষ্টা করতেছে, তাকে আপনি কেন কিছু বলছেন না? আপনি যদি মনে করেন যে খুকির এটা কিন্তু ওর শাশুড়ির সঙ্গে খুব ভালোভাবে কথা বলা উচিত, যে আপনি যদি মনে করেন আমি ভিডিও না বানাই, সেক্ষেত্রে আপনি এই উগান্ডার হাতিকে অবশ্যই বলতে হবে যে রিপ্লাইয়ে যেন আমাকে নিয়ে কোনো খোঁচাখুচি না করে। ও যদি আমাকে নিয়ে খোঁচা করে, কারণ খুকির নিজেরও কিন্তু কিছু দর্শক আছে যারা নিশ্চয়ই খুকির কাছ থেকে জানতে চাইবে এই ব্যাপারে। আর দেখেন যে এই যে আজকে কিন্তু ভাদাইম্মা সরাসরি সাবিনাকে মুখের উপর অপমান করছে যে তুই অনেক দিন থাকছিস, এবার রাস্তায় যা। মানে বলবে না কোনো বিবাহিত বোন মাসের পর মাস এভাবে বাপের বাড়িতে পড়ে থাকে? কে করবে? এই ভাদাইম্মার অবস্থা দেখছেন? ভাদাইম্মাকে দেখলাম যে তার নিজের ঘরে শান্তিতে শুইতে পারতেছে না, মায়ের খাটে এসে শুইছে। আমি এই ভাদাইম্মার শোয়া দেখে একটু ভাবলাম যে এই বয়সে এসে যে এই বুড়া বুড়ি একটু শান্তিতে থাকবে, একটু যে শান্তিতে খাটে শুবে, রিল্যাক্স হয়ে যে 2 মুঠো ভাত খাবে, তার কোনো উপায় কিন্তু এরা রাখে না। একটা হাতি বিদায় হলে আরেকটা হাতি এসে হাজির হয়। মানে আর এদের এই অশান্তির জন্য অন্য কেউ দায়ী না, এই বয়স্ক বাবা মাই কিন্তু দায়ী। কারণ বাবা মা যদি একটু শক্ত হতো, স্ট্রিক্ট হতো, তাহলে কিন্তু এরা এই নিজের সংসার ফেলে বাবার বাড়িতে এসে পড়ে থাকতো না, বিশেষ করে উগান্ডার। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, বলার কিন্তু আরও অনেক কিছু আছে, পরবর্তী ভিডিওতে বলবো। সবাই ভালো থাকেন, আল্লাহ।